পৃষ্ঠা 197। নিচে একটি টেবিল দেওয়া আছে। টেবিলে 8টি কলাম আছে। প্রথম কলাম হচ্ছে স্কোর, দ্বিতীয় কলাম পরিসংখ্যা দাগ, তৃতীয় কলাম শ্রেণী সীমানা, চতুর্থ কলাম মধ্যমান, পঞ্চম কলাম পরিসংখ্যা, ষষ্ঠ কলাম ক্রমপুঞ্জিত পরিসংখ্যা, সপ্তম কলাম হচ্ছে বিচ্যুতি। এখানে a = 71 এবং i = 3। আর সবশেষ কলাম হচ্ছে পরিসংখ্যা ইন্টু বিচ্যুতি। 31 to 33। আচ্ছা, একটি স্ল্যাশ। 30.5 to 33.5, 32, 1, 1, -13, -13, 34 to 36। পরিসংখ্যাতে কিছু দাগ নেই। শ্রেণী সীমানায় 33.5 to 36.5, 35, 0, 1, -12, 0, 37 to 39। পরিসংখ্যা কিছু নেই। তারপর 36.5 to 39.5, 38, 0, 1, -11, 0, 40 to 42। এখানেও পরিসংখ্যায় কোনো দাগ নেই। 39.5 to 42.5, 41, 0, 1, -10, 0, 43 to 45। পরিসংখ্যায় দাগ নেই। 42.5 to 45.5, 44, 0, 1, -9, 0, 46 to 48। পরিসংখ্যায় কোনো দাগ নেই। 45 to 45.5 to 48.5, 47, 0, 1, -8, 0, 49 to 51। পরিসংখ্যায় দাগ নেই। 48.5 to 51.5, 50, 0, 1, -7, 0, 52 to 54। পরিসংখ্যায় কোনো দাগ নেই। 51.5 to 54.5, 53, 0, 1, -6, 0, 55 to 57। পরিসংখ্যায় কোনো দাগ নেই। 54.5 to 57.5, 59, 0, 1, -5, 0, 58 to 60। পরিসংখ্যায় কোনো দাগ নেই। 57.5 to 60.5, 57, 0, 1, -4, 0, 61 to 63। পরিসংখ্যায় একটি সিঙ্গেল স্ল্যাশ। 60.5 to 63.5, 62, 1, 2, -3, -3, 64 to 66। পরিসংখ্যায় তিনটি স্ল্যাশ। 63.5 to 66.5, 65, 3, 5, -2, 6, 67 to 69। পরিসংখ্যায় চারটি স্ল্যাশ। 66.5 to 69.5, 68, 4, 9, -1, -4। এবার পরিসংখ্যার টোটাল হচ্ছে 9 আর পরিসংখ্যা ইন্টু বিচ্যুতির টোটাল হচ্ছে -26। তারপর হচ্ছে 70 to 72। এখানে চারটি স্ল্যাশ, সেখানে মাঝখান থেকে ক্রস করা আছে, তারপরে একটি সিঙ্গেল স্ল্যাশ। 69.5 to 72.5, 71 = A, 6, 15, 0, 0, 73 to 75, double slash, 72.5 to 75.5, 74 to 17 +1 2, 76 to 78, চারটে স্ল্যাশ,
75.5 to 78.5, 77 4 21 plus 2 8, 79 to 81 কোনো স্ল্যাশ নেই, 78.5 to 81.5, 80 0 21 plus 3 0, 82 to 84 double slash, 81.5 to 84.5, 83 to 23 plus 4 8, 85 to 87 single slash, 84.5 to 87.5, 86 1 24 plus 5 5, 88 to 90 single slash, 87.5 to 90.5, 89 1 25 plus 6 6। এখানে পরিসংখ্যা ইন্টু বিচ্যুতির হচ্ছে টোটাল হচ্ছে 20 প্লাস 29। আচ্ছা, পরিসংখ্যার টোটাল সিগমা এফ ইজিক্যাল টু 25 আর সিগমা এফ এক্স ওপরে একটি কমা ইজিক্যাল টু প্লাস 3। এখানে এন ইজিক্যাল টু সিগমা এফ ইজিক্যাল টু 25। আমরা জানি গড় ইজিক্যাল টু এ প্লাস সিগমা এফ এক্স ওপরে কমা বাই 9 ইন্টু 1 আই। এখানে এ কল্পিত গড় ব্র্যাকেটে 70 মাইনাস 72 শ্রেণীর মধ্যমান ইজিক্যাল টু 71 আর সিগমা এফ এক্স ওপরে কমা ইজিক্যাল টু 3, এন ইজিক্যাল টু 25। অতএব আই ইজিক্যাল টু শ্রেণী বিভাগের দৈর্ঘ্য ইজিক্যাল টু 3। অতএব গড় 71 plus 3 by 25 into 3 is equal to 71 point plus 0.36 is equal to 71.36। আবার আমরা জানি মধ্যমান is equal to L plus ব্র্যাকেটে n by 2 by minus f by f m in a bracket close into I। এখানে L যে শ্রেণী ব্যবধানে মধ্যমান আছে তার নিম্নসীমা 69.5, n by 2 is equal to 25 by 2 is equal to 12.5, f যে শ্রেণীতে মধ্যমান আছে তার নিচ পর্যন্ত শ্রেণীর মোট পরিসংখ্যা is equal to 9, fm is equal to যে শ্রেণীতে মধ্যমান আছে সেই শ্রেণীর পরিসংখ্যা is equal to 6, I is equal to শ্রেণী বিভাগের দৈর্ঘ্য is equal to 3, মধ্যমান is equal to 69.5 plus ব্র্যাকেটে 12.5 minus 9 by 6 bracket close into 3 is equal to 69.5 plus 3.5 by 6 into 3 is equal to 69.5 plus 1.75 is equal to 71.25। ও বাবারে, কোয়েশ্চেন নাম্বার 30 থেকে কোয়েশ্চেন নাম্বার 40 পর্যন্ত কোয়েশ্চেনগুলিতে অঙ্ক দেওয়া আছে, যেগুলি কোয়েশ্চেন নাম্বার 30 থেকে কোয়েশ্চেন নাম্বার 40 অবধি অঙ্ক দেওয়া আছে, যেগুলিকে আমি পড়ছি না। পৃষ্ঠা 206, কোয়েশ্চেন নাম্বার 41, মিডিয়ান কাকে বলে? মিডিয়ানের সুবিধা ও অসুবিধাগুলি বিবৃত করো। মিডিয়ান বা মধ্যম মান বা মধ্যক যখন রাশিগুলি পরিমাণ অনুযায়ী বিন্যস্ত থাকে তখন মধ্যক বা মিডিয়ান বা মধ্যম মান হল এমন একটি বিন্দু যার ওপরে এবং নিচে শতকরা 50 ভাগ রাশি আছে।
মধ্যম মান রাশিগুলিকে দুটি সমান অংশে ভাগ করে। একটি অংশের অন্তর্গত প্রত্যেকটি রাশির মান মধ্যম মান অপেক্ষা কম এবং অপর অংশের অন্তর্গত প্রত্যেকটি রাশির মান মধ্যম মানের থেকে বেশি। মিডিয়ানের সুবিধা ও অসুবিধা। মিডিয়ান বা মধ্যম মানের ক্ষেত্রে যেমন কিছু সুবিধা লক্ষ্য করা যায়, তেমনি এর কিছু অসুবিধাও রয়েছে। এখানে মধ্যম মানের সুবিধা ও অসুবিধাগুলি পৃথকভাবে আলোচনা করা হলো। 1. সুবিধা। রোমান 1, মধ্যম মান সহজেই নির্ণয় করা যায়। রোমান 2, মধ্যম মান বা মিডিয়ান প্রান্তীয় বা চরম মানগুলির দ্বারা প্রভাবিত হয় না। রোমান 3, মধ্যম মান রাশি তথ্যমালা পর্যবেক্ষণ করে বের করা যায়। রোমান 4, যদি প্রান্তীয় শ্রেণীবিভাগ মুক্ত থাকে সেক্ষেত্রে মধ্যম মান ব্যবহার যুক্তিযুক্ত। রোমান 5, স্কোরের সংখ্যা যদি কম হয় এবং স্কোর বন্টনটি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতার মান হিসেবে মধ্যম মান ব্যবহার যুক্তিযুক্ত। রোমান 6, যেসব তথ্য সংখ্যার দ্বারা প্রকাশ করা যায় না, ব্র্যাকেটে যেমন বুদ্ধি, সততা ইত্যাদি, তাদের বৈশিষ্ট্য পরিমাপে মধ্যম মান ব্যবহার করা যেতে পারে। 2. অসুবিধা। রোমান 1, বীজগণিতের নিয়মাবলী সহজে প্রয়োগ সম্ভব নয়। রোমান 2, মধ্যম মান নির্ণয়ের সময় প্রত্যেকটি স্কোর ব্যবহৃত হয় না। রোমান 3, রাশি তথ্যমালার কোনো একটি রাশির হেরফের হওয়া মধ্যম মানকে কোনোভাবেই প্রভাবিত করে না। রোমান 4, মধ্যম মানের সাহায্যে সঠিক মান নির্ণয় করা অসম্ভব, এর সাহায্যে আনুমানিক মান বের করা যায়। রোমান 5, মধ্যম মান নির্ণয় করার সময় স্কোরগুলিকে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হয়। কোয়েশ্চেন নাম্বার 42, নিম্নলিখিত বন্টন থেকে গড় ও মধ্যম মান নির্ণয় করো। এখানে একটি টেবিল দেওয়া আছে। টেবিলে 9টি কলাম আছে। প্রথম কলাম হচ্ছে স্কোর। স্কোর হচ্ছে তারপর 70 to 79, 60 to 69, 50 to 59, 40 to 49, 30 to 39, 20 to 29, 10 to 19। নিচে হচ্ছে তার নিচে হচ্ছে এফ 1, 2, 5, 12, 15, 11, 4। তারপরে হচ্ছে তার পরের কলামে n = 50। প্রদত্ত বন্টনটির গড় ও মধ্যম মান নির্ণয়। তার নিচেও একটি টেবিল দেওয়া আছে। সেই টেবিলে 7টি কলাম আছে। প্রথম কলামটি হচ্ছে স্কোর, তারপর শ্রেণী সীমানা, তারপরে মধ্যমান, তারপরে হচ্ছে পরিসংখ্যা, তারপরে ক্রমপুঞ্জিত পরিসংখ্যা, তারপরে হচ্ছে বিচ্যুতি, তারপরে হচ্ছে পরিসংখ্যা ইন্টু বিচ্যুতি। 10 to 19, 9.5 to 19.15, 14.5, 4, 4, -2, -8। তার নিচে হচ্ছে 20 to 29, 19.5 to 29.5, 24.5, 11। এই পরিসংখ্যার দুটি টোটাল হচ্ছে 15, 15 -1 -11। পরিসংখ্যা ইন্টু বিচ্যুতি এই দুটির টোটাল হচ্ছে -90। পৃষ্ঠা 207। 30 to 39, 29.5 to 39.5, 34.5 = A, 15, 30, 0, 0। 40 to 49, 39.5 to 49.5, 44.5, 12, 42 plus 1 plus 12। 50 to 59, 49.5 minus 49.5 to 59.5, 54.5, 5, 47 plus 2 plus 10,
60 to 69, 59.5 to 69.5, 64.5 to 49 plus 3 plus 6, 70 to 79, 69.5 to 79.5, 74.5, 150 plus 4 plus 4. এইগুলির টোটাল পরিসংখ্যা ইন্টু বিচ্যুতির এইগুলির টোটাল হচ্ছে +32, আর পরিসংখ্যার টোটাল হচ্ছে 50, আর পরিসংখ্যা ইন্টু বিচ্যুতির টোটাল হচ্ছে +13। এখানে n ইজ ইকুয়াল টু সিগমা f ইজ ইকুয়াল টু 50, a ইজ ইকুয়াল টু 34.5, আর সিগমা f x ওপরে অ্যাপোস্ট্রোপি s ইজ ইকুয়াল টু +13 এবং i ইজ ইকুয়াল টু 10, গড় ইজ ইকুয়াল টু a প্লাস সিগমা f x অ্যাপোস্ট্রোপি s বাই n into I is equal to 34.5 plus 13 by 50 into 10 is equal to 34.5 plus 2.6 is equal to 37.10. মধ্যমান I is equal to L plus n by 2 minus f by fm into I. এখানে L is equal to 29.5, n by 2 is equal to 50 by 2 is equal to 25, f is equal to 4 plus 11 is equal to 15, fm is equal to 15, আর I is equal to 10. So is equal to 29.5 plus bracketed 25 minus 15 by 15 into 10 is equal to 29.5 plus 6.67 is equal to 37.17. Question number 43. কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের বিভিন্ন কৌশলগুলির কোনটি কখন ব্যবহার করতে হয়? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের বিভিন্ন কৌশলগুলির ব্যবহার। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের বিভিন্ন কৌশল বলতে মিন বা মধ্যক বা গড়, মিডিয়ান বা মধ্যম মান এবং মোড বা সংখ্যাগুরু মান বা ভূইষ্ঠককে বোঝায়। কোন কোন ক্ষেত্রে এই সকল কৌশল ব্যবহার করতে হয় তা এখানে উল্লেখ করা হলো। 1. মিন ব্যবহার করতে হয়। 1. যখন ফ্রিকোয়েন্সি বণ্টনটি প্রায় স্বাভাবিক হয়। 2. যখন সবথেকে নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বের করতে বলা হয়। মিন, মিডিয়ান এবং মোড এই তিনটি কেন্দ্রীয় প্রবণতার মধ্যে মিনই সবচেয়ে নির্ভরযোগ্য এবং নির্ভুল। 3. যখন অন্যান্য পরিসংখ্যান কৌশল ব্র্যাকেটে যেমন এসডি বা আদর্শ বিচ্যুতি, দুটি দলের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য ইত্যাদি ব্র্যাকেট শেষ সম্বন্ধে জানা প্রয়োজন হয়ে পড়ে। 4. যখন প্রত্যেকটি স্কোরের ওজন একই বলে ধরে নেওয়া হয়। 2. মিডিয়ান ব্যবহার করতে হয়। রোমান 1. যখন বণ্টনটি ঠিক মধ্যম মানটি ব্র্যাকেটে 50% স্থান জানা প্রয়োজন হয়। রোমান 2. যখন বণ্টনটি চরম স্কোর থাকে। রোমান 3. যখন জানতে চাওয়া হয় বণ্টনের মধ্যে কোন স্কোর ওপরের অর্ধে আছে বা নিচের অর্ধে আছে। রোমান 4. যখন অসম্পূর্ণ বণ্টনের জন্য মিন নির্ণয় করা যায় না। রোমান 5. যখন দ্রুত কেন্দ্রীয় প্রবণতার মিন জানার প্রয়োজন হয়। রোমান 6. যখন বণ্টনটি স্বাভাবিক হয় না। 3. মোড ব্যবহার করতে হয়। রোমান 1. যখন সবথেকে তাড়াতাড়ি নির্ণয় করা যায় এমন একটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের দরকার হয়। রোমান 2. যখন কেন্দ্রীয় প্রবণতার একটি সাধারণ বা চলতি পরিমাপ হলেই কাজ চলে যায়। রোমান 3. যখন জানতে চাওয়া হয় কোন স্কোরটি বণ্টনে সবচেয়ে বেশিবার দেখা গেছে। কোয়েশ্চেন নাম্বার 44 এবং 45 এই দুটি অঙ্ক আছে, তাই এই দুটি পড়লাম না।
পৃষ্ঠা 209, কোয়েশ্চেন নাম্বার 46। ভূইষ্ঠকের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন স্কোর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভূইষ্ঠকের সুবিধা ও অসুবিধা। ভূইষ্ঠকের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। নিচে ভূইষ্ঠকের বিভিন্ন সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করা হলো। 1. সুবিধা। রোমান 1, ভূইষ্ঠক বা মোড গড় এবং মধ্যমার তুলনায় সহজে নির্ণয় করা যায়। রোমান 2, ভূইষ্ঠকের মান স্কোরগুলির বিস্তৃতির উপর নির্ভর করে না। রোমান 3, এর ব্যবহার অন্য দুটির তুলনায় অনেক বেশি। ব্যবসা এবং শিল্পে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। 2. অসুবিধা। রোমান 1, ভূইষ্ঠকের সংজ্ঞা যথাযথভাবে দেওয়া যায় না। রোমান 2, এটি নির্ণয়ে প্রত্যেকটি স্কোর বিবেচিত হয় না। রোমান 3, কোনো একটি বিভাজনের ভূইষ্ঠক মানের অস্তিত্ব নাও থাকতে পারে। রোমান 4, গড় ও মধ্যম মানের চেয়ে এর নির্ভরযোগ্যতা কম। রোমান 5, পরিসংখ্যা বণ্টনে একাধিক ভূইষ্ঠক থাকতে পারে। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন স্কোর। কোনো তথ্য বা বৈশিষ্ট্যকে যখন সাংখ্যমান দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে স্কোর বলে। যেমন কোনো শিক্ষার্থী পরীক্ষায় 60% নাম্বার পেয়েছে, কোনো শিক্ষার্থীর বুদ্ধাঙ্কের পরিমাণ 110, কোনো ব্যক্তির দৈনিক আয় 200 টাকা, কোনো ব্যক্তির 3টি সন্তান ইত্যাদি। স্কোর দু রকমের হয়, যথা 1. বিচ্ছিন্ন স্কোর। যে স্কোরের সিরিজে ফাঁক থাকে তাকে বিচ্ছিন্ন স্কোর বলে, অথবা যে স্কোর কেবল কয়েকটি বিচ্ছিন্ন মান নেয় সেগুলিকে বিচ্ছিন্ন স্কোর বলে। এই প্রকৃতির স্কোরকে যে কোনো অংশে ভাগ করা যায় না। যেমন একজন ব্যক্তির 2টি সন্তান, ব্যক্তির সন্তান সংখ্যা 1টি, 2টি বা 3টি হতে পারে, কিন্তু কখনো 2.5টি হতে পারে না। 2. অবিচ্ছিন্ন স্কোর। যে স্কোরকে যে কোনো ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় তাকে বলে অবিচ্ছিন্ন স্কোর। যেমন ছাত্রের পরীক্ষার নম্বর, ব্যক্তির বুদ্ধাঙ্ক বা ব্যক্তির বয়স ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 47। শিক্ষাগত মূল্যায়নে কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব সম্পর্কে লেখো। শিক্ষাগত মূল্যায়নে কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব। যে একক সাংখ্যমানকে একগুচ্ছ সাংখ্যমানের প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হয়, রাশিবিজ্ঞানের পরিভাষায় সেই সকল সাংখ্যমানকে কেন্দ্রীয় প্রবলতার পরিমাপ ব্যক্তির বুদ্ধাঙ্ক বা ব্যক্তির বয়স ইত্যাদি। কোশ্চেন নাম্বার 47। শিক্ষাগত মূল্যায়নে কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব সম্পর্কে লেখো। শিক্ষাগত মূল্যায়নে কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব। যে একক সাংখ্যমানকে একগুচ্ছ সাংখ্যমানের প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হয়, রাশিবিজ্ঞানের পরিভাষায় সেই সকল সাংখ্যমানকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। কেন্দ্রীয় প্রবণতার মান বলতে গড়, মধ্যম মান এবং ভূইষ্ঠককে বোঝানো হয়। এই মান শিক্ষাগত মূল্যায়নের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী হয়। যেমন 1. অর্থবহ তথ্য। কেন্দ্রীয় প্রবণতার মান শিক্ষামূলক তথ্যগুলিকে অর্থবহ করে তোলে। 2. পারদর্শিতার মান। এই মান থেকে কোনো একটি দলের পারদর্শিতার মান সম্পর্কে তথ্য পাওয়া যায়। 3. পারদর্শিতার তুলনা। কেন্দ্রীয় প্রবণতার মানের সাহায্যে 2 বা তার বেশি দলের পারদর্শিতার মধ্যে তুলনা করা যায়।
4 সাফল্যের হার নির্ণয়। কেন্দ্রীয় প্রবণতার মানকে আগেকার কোনো তুলাঙ্ক মানের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করে শ্রেণীর সাফল্যের হার নির্ণয় করা যায়। 5 ব্যাপক তাৎপর্য নির্ণয়। শিক্ষাক্ষেত্রে সংগৃহীত বিভিন্ন তথ্যের ব্যাপক তাৎপর্য নির্ণয়ের জন্য কেন্দ্রীয় প্রবণতার মান বিশেষভাবে সহযোগিতা করে। 6 অবস্থান নির্ণয়। এই সাংখ্যমানের সাহায্যে শ্রেণীতে শিক্ষার্থীদের অবস্থান জানা যায়। 7 পরিসংখ্যানগত পরিমাপ। বিভিন্ন পরিসংখ্যানগত পরিমাপে ব্র্যাকেটে যেমন বিচ্যুতি, সহসম্পর্ক ইত্যাদি কেন্দ্রীয় প্রবণতার মান জানা প্রয়োজন। শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানে কেন্দ্রীয় প্রবণতার মান শিক্ষামূলক মূল্যায়নে বিভিন্ন দিক থেকে সাহায্য করে। এটি গাণিতিক যুক্তির মাধ্যমে শিক্ষামূলক তথ্য বিশ্লেষণ, তার তাৎপর্যপূর্ণ পরিবেশন, শিক্ষার্থীর পারদর্শিতার মান নির্ণয়, শিক্ষার্থীর সাফল্য বা ব্যর্থতা নির্ণয়, ব্যাপক তাৎপর্য নির্ণয় এবং সামগ্রিক মূল্যায়নে বিশেষভাবে কাজে লাগে। কোশ্চেন নাম্বার 48। গড় কি? গড় ব্যবহারের সুবিধা ও অসুবিধা নির্দেশ করো। গড় সমজাতীয় রাশিগুলির মান যোগ করে যোগফলকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলে গড় বা মিন। গড় ব্যবহারের সুবিধা ও অসুবিধা। গড় ব্যবহারের ক্ষেত্রে যেমন কিছু সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও লক্ষণীয়। গড় ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি নিম্নরূপ। 1 সুবিধা। রোমান 1 গাণিতিক গড় খুব সহজেই নির্ণয় করা যায়। সমজাতীয় স্কোরগুলির যোগ করে যোগফলকে মোট স্কোর সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড়ের মান পাওয়া যায়। রোমান 2 গাণিতিক গড় নির্ণয় করার সময় প্রতিটি স্কোরকে ব্যবহার করার ফলে এটি সব দিক থেকে অনেক বেশি নির্ভরযোগ্য হয়। রোমান 3 গাণিতিক গড়ের সাহায্যে স্কোরগুলির মধ্যে তুলনা করা যায়। রোমান 4 গাণিতিক গড় নির্ণয় করার সময় পর্যবেক্ষণগুলিকে তাদের ক্রম অনুযায়ী সাজানোর প্রয়োজন হয় না। রোমান 5 বিভিন্ন বণ্টনের মধ্যে তুলনার জন্য গড়ের প্রয়োজন হয়। বিচ্যুতি, সহসম্পর্ক এবং রাশিবিজ্ঞানের অন্যান্য কৌশল নির্ণয়ে গড়ের ব্যবহার হয়। রোমান 6 2 বা অধিক দলের মধ্যে তুলনার ক্ষেত্রে গড় নির্ণয়ের প্রয়োজন হয়। রোমান 7 গাণিতিক গড় সর্বাপেক্ষা নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা। 2 অসুবিধা। রোমান 1 কেবল তথ্যের পর্যবেক্ষণের দ্বারা এর মান নির্ণয় করা যায় না। রোমান 2 একগুচ্ছ তথ্যের মধ্যে মাত্র একটি তথ্য অনুপস্থিত থাকলে গাণিতিক গড় নির্ণয় করা যায় না। রোমান 3 গাণিতিক গড় 2-1টি উচ্চ বা নিম্ন স্কোরের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। রোমান 4 গাণিতিক গড়ের সাহায্যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নির্ণয় করতে অনেক সময় লাগে। রোমান 5 বণ্টনটি যদি অধিক মাত্রায় অস্বাভাবিক হয় তখন গাণিতিক গড় কেন্দ্রীয় প্রবণতার সঠিক পরিমাপ নয়। Question number 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63 এগুলি সব অঙ্ক দেওয়া আছে, তাই এগুলি আমি আর পড়ছি না।